ঠিক ৫৫ মাস পর অর্থাৎ প্রায় ৫.৫ বছর পর ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ফ্রেন্ডলি ২০২৫ বাংলাদেশ ভার্সেস ভুটান। বাংলাদেশ দল এবং ভুটান প্রবেশ করছে জাতীয় স্টেডিয়ামের নতুন অধ্যায়ে। নতুন এক গল্প লেখার অপেক্ষায় ফাহমিদুল হামজারা এবং জাতীয় স্টেডিয়ামের প্রথম জাতীয় সঙ্গীতের অপেক্ষায় এখন দুই দল। একটা দারুণ ম্যাচ দেখার অপেক্ষায় নিশ্চয়ই আপনিও। জাতীয় পর যখন বলটা মাঠে গড়াবে এরপরে কেবলই শত্রুতার খেলা, যে খেলায় জিততে চাইবে দুই দলই। এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। ভুটানের স্টার্টিং লাইন আপ গেলছেন, তিনি রয়েছেন গোলকিপিং পজিশনে। তিনজন সেন্টার ব্যাক নিয়ে খেলছেন তেনজিন, নোরবু, ইয়েশি এবং তেনজিন দোরজিন। শুরু করছেন নাম্বার 9 পজিশনে, গোলবারের নিচে আরো একবার মিতুল মার্মার জায়গা হয়েছে সেন্টার ব্যাক পজিশনে। তপু বর্মন, তারিক কাজী, দুই ফুল ব্যাক তাজউদ্দিন, সাদউদ্দিন, দুই ভাই মিডফিল্ডে। লেস্টার সিটির হামজা চৌধুরী স্টার্ট করছেন। আজকের ম্যাচ অফিসিয়ালস কাসুন লাকমাল ওয়েরকেদয়, দেনিয়ে বাকারামা, হেমাতুঙ্গা এবং কুমারা পাতমারা দিসি দিয়াস এবং ফোর্থ অফিসিয়াল নাসির উদ্দিন। তিনি আজকে সকালে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ম্যাচে দর্শকদের জন্য। অ্যান্ড উই হ্যাভ কিকড অফ। আরো একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতেই কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী। তারা সাধারণত যে কাজটা করে কিক অফ থেকেই তারা লং বলে একটা চেষ্টা করলো, এবং লং বলে এই দলটার দক্ষতা ভালো। শেলচেরিম তিনি প্রথম ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে ড্র করেছে তার দল সিঙ্গাপুরের সঙ্গে। জয়টা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ কোচের জন্য। তবে তার আগে আপাতত তার সব মনোযোগ এই ম্যাচে। সোহেল বলটা দিয়েছেন সাদকে, ফাহমিদুলের পাস খুঁজে নিয়েছে তপুকে, তারিক সেটা চাইছেন। তারিকের কাছে অপশন আছে তাজ। তারিক, তপু, বসুন্ধরা কিংসের দুই সেন্টার ব্যাক, ক্লাবের মতো জাতীয় দলেও পার্টনার তারা। সাদউদ্দিনও ওই ক্লাবেই খেলেন। সাদের পাস টার্গেট ছিল সেখানে কাজেম শাহ। রাকিব চেষ্টা করছেন বলটা লুফে নেওয়ার, যদিও শেষ পর্যন্ত ভুটানের প্রেসিং এর কাছে ওই জায়গায় তিনি আর পেরে ওঠেননি। তারিককে খানিকটা প্রেসারে রাখার চেষ্টা ছিল, যদিও তারিক সেখান থেকে দারুণভাবে বলটা দিয়েছেন, এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাটব্যাকের সুযোগ তার সামনে ছিল। ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই। একটা টিম গেম তারিক থেকে কাজেম শাহ, এরপর সামনে বাড়ানো রাকিবের সবচেয়ে ফেভারিট যে পজিশনটা মাঠের ডান প্রান্ত দিয়ে অপারেট করা, সেখান থেকে পেনাল্টি ঢুকে তার যে কাটব্যাকটা, সেটাই একটা সুযোগ করে দিয়েছিল। এবং সাফেও কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, অর্থাৎ 2023 সাফ যেটার কথা আমরা বলছি, সেই 23 সাফে বাংলাদেশ যেই ধরনের ফুটবলটা খেলেছিল, যে প্ল্যানিংটা ছিল, রাকিব রাইট সাইড থেকে, মোরসালিন লেফট সাইড থেকে, জামাল ভুঁইয়া 4-4-2 ডায়মন্ডের টপে, তিনি ঢুকে যাবেন পেনাল্টি এরিয়ার ভেতর, অলমোস্ট সেম একটা স্ক্রিপ্ট কিন্তু এই ম্যাচের শুরুতেও আমরা দেখলাম। কাজেম শাহ এরই মধ্যে বেশ কিছু জায়গায় ভালো করেছেন। বাঁদিকে ফাহমিদুলের পায়ে বল, সেখান থেকে জামাল ভুঁইয়া বক্সের ভেতরে, হামজা চৌধুরীর শট ব্লকড। হোয়াট আ মোমেন্ট! পেনাল্টি এরিয়া ঠিক বাইরে পেয়ে গিয়েছিলেন হামজা চৌধুরী, তার সেই শটটা ব্লক হয়েছে। ফুটের ফ্রন্ট পার্টটা দিয়ে তিনি আলটিমেটলি ট্রাইটা করেছিলেন। ফাহমিদুল এখনো তার কন্ট্রোলে, সেখান থেকে সাদ, এবং এই দুজনের মধ্যে বেশ কিছু পাসিং কিন্তু আমরা দেখছি এই ম্যাচের শুরু থেকেই। বাংলাদেশি পায়ে বলটা রাখছে, যেটা এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে। জামাল, আরো একবার কাজেম শাহ ছিল তার টার্গেট।
তবে জামাল ভুঁইয়াকে ম্যাচের এই মোমেন্টের ভেতরে আমরা বক্সের ভেতরে দুবার স্থান নিতে দেখলাম, সেটা হয়তো আতসুশি নাকামুরা জাপানিজ কোচ ভুটানের আরও কাছে ক্লাবে তিনি যেখানে খেলছেন এই সিজনে ব্রাদার্স ইউনিয়নের হয়ে, সেখান থেকে আরও বেশ অ্যাডভান্স পজিশনে কাজেম শাহর পাস, রাকিবের কাছে, রাকিবের শট, আরও একবার সেটা আটকে দিয়েছেন তেনজিন। বাংলাদেশের প্রথম কর্নার কিক ম্যাচের ৫ম মিনিটে। এই সেট পিসের প্র্যাকটিসটা বাংলাদেশ কেমন করেছে সেটার প্রথম পরীক্ষা আজকের ম্যাচটায়। এবং জামাল ভুঁইয়া তিনিই যাচ্ছেন, কাজেম শাহ সেই বিউটিফুল একটা সাপ্লাই, রাকিব ঢুকেও পড়েছিলেন, তার সেই শটটা ব্লক হয়েছে। নিয়েছেন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও, জামালের টার্গেট সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। সেট পিস থেকে সবার ওপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী, তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল। আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়েই। পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য, একেবারে সেট আপটাও গেছে, হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপারের ঠিক পাশ দিয়ে কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল, জামাল হামজা ডুও ইজ অ্যালাইভ। অন্য পাশে বাংলাদেশকে তিনি যেই কাজটা করে থাকে ভুটান, সবসময় শর্ট কর্নার কিকে তারা ট্রাই করে থাকে, এবারটা সরাসরি তারা পেনাল্টি এরিয়ার ভেতর ফেলেছিল। তোপর প্রথম ক্লিয়ারেন্স, এরপর টাচ ঘুরে সেটা পেনাল্টি এরিয়ার বাইরে এসেছে। জামাল তিনি পেয়ে গেছেন পাস, ওয়াংচুক, পেমা, ওয়াংচুং, তার শট, মিতুল মার্মা ইজলি আজকের ম্যাচটা অপারেট করছেন। আর্লি গোলটা বাংলাদেশকে বেশ খানিকটা স্বস্তি এনে দিচ্ছে এবং বাংলাদেশের এই ম্যাচ থেকে যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল করার জন্য বাংলাদেশের ক্ষেত্রটা বোধহয় আরও প্রস্তুত করে দিয়েছে। আপনি সময় যত গড়াতো তত যদি গোলটা বাংলাদেশ দেরি হতো পেতে, সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনাতেও হয়তো কিছুটা পরিবর্তন আনতে হতো। তবে যেহেতু এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটাই সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি, সে কারণে বাংলাদেশ এখন চাইলে ধীরে ধীরে ম্যাচের গ্রিপটা আরেকটু বোধহয় নিতে পারে এবং এটাই দরকার ছিল বাংলাদেশের, যে কাজটা করে ফেলেছেন হামজা চৌধুরী। জামাল, বল ডিফ্লেক্টেড। ম্যাচের সময় 10 মিনিটে গড়িয়েছে, বাংলাদেশ একটা গোল পেয়ে গেছে। দাওয়া তিনি নিয়েছেন সরাসরি, গোলকিপার মিতুল মার্মা সেভড। এই জায়গায় যেটা দেখার বিষয়, বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটাকে কত ওপরে রেখেছিল, বক্সের থেকেও প্রায় কয়েক গজ আরও সামনে। এবং আমরা সেট পিস ডিফেন্ডিংয়ে বাংলাদেশকে দেখছি তারা ম্যান মার্ক করছে না, রাদার তারা জোনাল মার্কিংয়ের দিকে বোধহয় খানিকটা ঝুঁকে আছে। বাংলাদেশ তাদের ডিফেন্ডিং লাইনটা যথেষ্ট হাই রেখে ভুটানের এগেনস্টে প্রেস করার চেষ্টা করছে। ভুটানের প্রথম দিকে তারা প্রেসিংটা ইন্টেন্স রাখলেও বাংলাদেশের ইন্টেন্স প্রেসিং এবং পজিশনের হামজার পজিশনাল ফ্লুইডিটি বাংলাদেশের মিডফিল্ডকে একটা আলাদা অ্যাডভান্টেজ দিচ্ছে। এইখানে হামজা ঠিক 2 সেন্টার ব্যাকের সামনে রয়েছেন। এই মুহূর্তে কাজেম শাহর কাছ থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছে, মাঝখানে বল উইন করার জন্য চেষ্টা, রাকিব বলটা উইন করতে গিয়ে পড়ে গিয়েছেন। যে জায়গায় রাকিবের চ্যালেঞ্জ সেটা হচ্ছে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলছে ভুটান, এবং যখনই রাকিব রানগুলো নেওয়ার চেষ্টা করছেন সেখানে আরও একবার বাংলাদেশ দল উৎসুক হয়ে উঠেছিল, কারণ ফাহমিদুল প্রেস করতে করতে সামনে চলে গিয়েছিলেন। তার ওই প্রেসিংটা বাংলাদেশকে অনেক বেশি হেল্প করতে পারে আগামী দিনগুলোতে। যে মুহূর্তে বলটা দেওয়া হলো সেই জায়গাতে তার ওই প্রেসিং পরে গিয়ে বল তিনি পেয়েও যাচ্ছিলেন প্রায়। এই ধরনের প্রেসিং সচরাচর আপনি খুব বেশি বাংলাদেশের কাছ থেকে কমই দেখেছেন এর আগে, যে কারণে গ্যালারির দর্শকও যারা জানেন বাংলাদেশের খেলাটা বোঝেন
তারাও সেই ব্যাপারটায় আরো বেশি আগ্রহী হয়েছেন। এখানে যাই হোক, ভুটানের আরো একটা ফ্রি কিক, যেখান থেকে ভালো একটা হেডও হয়েছিল। তপু বর্মন জায়গা মতন ছিলেন এবং পরে সেখানে রাকিবও আছেন। রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন। সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইস করেছিলেন কিন্তু অফ টার্গেটে। স্লাইসটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া। বাংলাদেশ অ্যাটাকিং অ্যাপ্রোচটাই তারা জারি রেখেছে। ফাহমিদুল লেফট ফুটেড পাওয়ারফুল শট, গেলছেন কোনো রকমে ঠেকিয়ে দিয়েছিলেন। রাকিব জায়গা করে নিয়ে বলটা ছাড়লেন জামালের কাছে। ফাহমিদুল যে শটটা করলেন, সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকেরা এতদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে, গোলের দিকে যেতে হবে। শটটা হয়তো গোলকিপারের জন্য সেভ ইজি ছিল, অনেকে সেটাই বলবেন। অন্তত পক্ষে যারা গোলকিপার নন তারা সেই দাবি করবেনই যে গোলকিপার বরাবর শটটা হয়েছে। কিন্তু ওই যে চেষ্টাটা, ওই চেষ্টাটাই বোধহয় লোকে দেখতে চান। এইভাবে শট করলেই তো দিন শেষে গোলের দেখা পাওয়া যায়। আপনি এক্স্যাক্টলি শরীফুল হক যেটা বলছিলেন, ফাহমিদুল শুটিং অ্যাকিউরেসি দেখার জন্য অনেক মানুষ অলরেডি ভিড় করেছিলেন, সেটাও দেখা গেছে। সেখান থেকে আরেকবার ফাহমিদুল বল পেয়েছেন এবং তারপর সেখান থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে বলটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তেনজিন বাঁচিয়ে দিয়েছেন তার দলকে, আর হামজা গিয়ে সান্ত্বনা দিচ্ছেন তার ছোট ভাইকে। দারুণ কিছু মেসেজ। এবং সেই মোমেন্টটা ফাহমিদুল শটটা নেবেন তার ঠিক আগে তেনজিন দর্জি তিনি শটটা আটকে দিলেন। এবং খানিকক্ষণ আগের সেই অ্যাটেম্পটা রাকিবের থেকে বল পেয়ে গিয়েছিলেন ফাহমিদুল। কর্নার কিক হয়েছে, এর আগের কর্নার কিক থেকে গোলও এসেছিল, তবে এবারেরটায় সাদউদ্দিন তপু বর্মন ট্রাইটা করলেন। যখন আপনার দলের আত্মবিশ্বাস থাকে তুঙ্গে, তখন আপনার সেন্টার ব্যাকও এই ধরনের অ্যাটেম্প্ট বোধহয় নেওয়ার সাহস করতে পারেন। তপু বর্মনের কিন্তু এই ধরনের সিচুয়েশনে গোল করার অভিজ্ঞতাটা ভুটানের এগেনস্টেও আছে, এবং সেটাও এই ন্যাশনাল স্টেডিয়ামে যখন আপনি 100 গোলে লিড করছেন, এই কাজটা আপনি করতেও পারেন। রাকিব রাইট সাইডে গোল কিক। 2015 সাফেও তপু গোল করেছিলেন, 2018 সাফেও তিনি এই ভুটানের এগেনস্টেই গোল করেছেন। তার সবকিছু এসেছিল 2023 সাফ। এই বছর একটা সাফ হওয়ার কথা ছিল, যদিও সেটা হচ্ছে না। তবে এখন গোল কি আরেকটা হবে কিনা? গোলকিপার বের হয়েছেন, রাকিব গোলকিপারকে পাশ কাটিয়েছেন পেনাল্টির ভেতর। রাকিবের সেই কাটব্যাকটা কাদেম শাহ পর্যন্ত পৌঁছায়নি, তার আগে ক্লিয়ার হয়েছে, যদিও বাংলাদেশের কন্ট্রোলেই এখনো ম্যাচের লাগামটা। গোলকিপার বেরিয়ে এসে ভুলটা বোধহয় করেছিলেন সেখানে, যেটা সুযোগ করে দিয়েছিল বাংলাদেশকে। গোলবার ছিল পুরোপুরি অরক্ষিত, এবং এই জায়গায় যখন রাকিব দেখলেন যে তার জন্য শুটিং অ্যাঙ্গেলটা খুব সুইটেবল নয়, তখন তিনি খোঁজার চেষ্টা করলেন টিমমেটকে। এক ধাপ পিছিয়ে থাকলে হয়তো তিনি গোলে শটটা নিতে পারতেন, তবে তার আগে বাংলাদেশ এই জায়গায় একটা ক্রস করতে চায়, যে ক্রসটা টাচ করেছিলেন, তবে সেটা খুব ভালো কিছু হয়েছে তেমনটা হয়তো বাংলাদেশ কোচ দাবি করতে চাইবেন না। আপনি জামালের টাচটা দেখেছিলেন মাত্র, যেই টাচটাই শেষ পর্যন্ত তাজের কাছে গেল। টু গুড। রাইট সাইডে যথেষ্ট পরিমাণ প্রেসার বাংলাদেশ ক্রিয়েট করতে পারছে। সেখানে তারিক, জামাল এবং তাজউদ্দিনের বেশ কিছু ইন্টারেস্টিং কম্বিনেশনের পর তাজ সেখানে ওই ক্রসটা করেছিলেন। আনফর্চুনেটলি ক্রসটা পড়েছে বাজে জায়গায়, সেখান থেকে চান্সটা মিস হয়ে গেছে। তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। অন্তপু দারুণ, চমৎকার। ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের শট অনেকখানি ওপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু কাজেম শাহ গোল সেখানে দেখেছিলেন, তার ওপরে তেমন একটা প্রেশার ছিল না, শটটা তিনি নিয়েছেন। শুটিং স্পেসটা পেয়েছিলেন, শটে পাওয়ারও ছিল, তবে ডিরেকশনটা গোলপোস্টের অনেকটাই ওপর দিয়ে। ভক্ত দলের সঙ্গে বাংলাদেশে করতে দেখেন না, তবে এবার বাংলাদেশ আরো একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে। তাজের সেখানে আরো একটা ক্রস, জামাল ভুঁইয়া শটটা ব্লকড হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের,
যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো, রাইট ফুটেড লো অ্যাঙ্গেল শট, সেটাই পৌঁছে গিয়েছিল জামালের কাছে, ডিরেক্টলি পোস্টেই মারলেন। ওখান থেকে একটা জায়গাতেই মারার ছিল এবং সেখানেই মেরেছেন জামাল। পর ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভেতরেও বোঝা খুব কঠিন কারো কারোর জন্য। হামজার প্রেসিং বাংলাদেশকে বলটা প্রায় পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব কাট করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট, গোলকিপার আবার সেটা ঠেকিয়েছেন। যদিও ভুটানের গোলকিপার রেগুলার গোলকিপার নন, যিনি আজকের ম্যাচ খেলছেন তোকবে, তিনি রেগুলারলি রিসেন্ট টাইমসে ভুটানের হয়ে স্টার্ট করছেন। ইয়েমেনের এগেইনস্টে ম্যাচটাও তিনি খেলেছেন এবং হামজা চৌধুরী এখন গেছেন খানিকক্ষণ আগে পেনাল্টির বাইরে। তাকে যখন একটা ফাউল করা হলো, রেফারি বাঁশিটা বাজাননি, সেটার কারণটাই তিনি জানতে গিয়েছেন। বাঁ দিক থেকে এবার সাদউদ্দিন যদি কিছু করতে পারেন। ফাহমিদুল, জামাল, ফাহমিদুলের পায়ে যখন বল যায়, গ্যালারির আওয়াজটা ধীরে ধীরে ভলিউম বাড়ানোর মতো বাড়তে থাকে। ফাহমিদুল সেই আস্থার প্রতিদানও দেবেন। এবার কিন্তু জামাল অফসাইডে, অফসাইড ফ্ল্যাগটা রেইজ হয়েছে, যদিও জামাল বলছেন নো। সেখানে রাকিব ছিলেন। শেষ মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। ভুটান তারা কোনো গোল করতে পারেনি। কাজেম, ডান প্রান্তে তাজ, বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই, হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। আপনি যদি সেট পিসের হিসাব করেন, আপনি যদি এই ধরনের ক্রসের হিসাব করেন, আপনি যদি এরিয়ালের হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফাহমিদুল বেশ খানিকটা পিছিয়েই থাকবে, কিন্তু তারপরও তিনি সেখানে গিয়ে সময় মতো পৌঁছেছিলেন, যেখান থেকে তার হেড করার চেষ্টাটা। গোলকিপার কেলসেন ভুটানের একটা ভালো সেভ করেছেন, পরে গিয়ে বেশ কবার তাকে বিপদে পড়তে হয়েছে। 45 মিনিট শেষে 2 মিনিট যোগ করা হয়েছে। বাংলাদেশ কি তাদের স্কোর লাইনটা 2 করতে পারবে? যে ক্রসগুলো জেনারেট করেছেন সেগুলো ঠিক জায়গায় একটু এদিক ওদিক হলেই হয়তো বাংলাদেশের স্কোর লাইনটা আর একটা বৃদ্ধি পেতে পারত। সোহেল মাঝমাঠ দিয়ে বল নিয়ে ড্রাইভ করার চেষ্টা, ফাহমিদুল আছেন সেই জায়গাটাতে। ফাহমিদুল পা দিক থেকে যে ক্রস করেছেন সেটার জন্য লাফিয়ে উঠেছিলেন রাকিব। হামজা, বিরতির আগেই দ্বিতীয় গোল চায় বাংলাদেশ। কাজিম শাহ দৌড়ে গিয়েছিলেন ঠিকই, তবে ফার্নান্দো তোরেস যার ফেভারিট ফুটবলার, সেই নাম্বার 9 তিনি, যিনি ডিফেন্ডার, তিনি গিয়ে সেখানে ক্লিয়ার করলেন। ভুটানের জন্য খুবই আনইন্সপায়ারিং একটা হাফ। ভুটানের জন্য কয়েকটা লং বল খেলা ছাড়া তেমন কোনো আউটলেট খোলা ছিল না, যেখানে তাদের মূল অ্যাটাকিং আউটলেট নিমা ওয়াংদি, তাদের ক্যাপ্টেন, রাইট উইং ব্যাক রোল থেকে বারবার তিনি ওঠার চেষ্টা করতেন, তাকে নালিফাই করে রাখা হয়েছে সেই লেফট ফ্ল্যাঙ্কে, যে জায়গায় অপারেট করছেন সাদ এবং সোহেল রানা। ফাহমিদুল, তাকেই আমরা দেখছিলাম। আরো একবার ভুটান উদ্দেশ্যহীনভাবেই ছোটাছুটি করছে। এবার অবশ্য ভুটান তাদের কাজের কাজটা করতে পারে, তবে সেখানে একটা ব্লক হলো। জটলার ভেতর থেকে ভুটান প্রায় বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন সোহেল রানা, যদিও শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ, যেটা এবং এরই সাথে রেফারির ফাইনাল হুইসেল। হাফ টাইমের খেলা শেষ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ফার্স্ট হাফে হামজা ফাউল করেছেন একটা, যতগুলো পাস দিয়েছেন তিনি তার সবগুলোর মধ্যে 3টা ভুল ছিল, 37টা সঠিক পাস দিয়েছেন হামজা চৌধুরী। ব্রিলিয়ান্ট। ফাহমিদুলের কাছ থেকেও আমরা দেখেছি একটা বেশ ভালো এফোর্ট। 16টা পাস ফাহমিদুলের, যার মধ্যে 2টা ছিল ফুল পাস, অর্থাৎ সাকসেস রেট 80%-এর ওপরে ফাহমিদুল ইসলামেরও। সেকেন্ড হাফে বাংলাদেশ মাঠে নামবে এই স্কোর লাইনটাকে আরো বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে। ভুটান তাদের সামনে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি, তবে বাংলাদেশও ব্যবধান বাড়াতে পারেনি। হামজা চৌধুরী হয়তো ওই আক্ষেপটুকু নিয়ে মাঠ ছাড়ছেন। আপাতত একটা বিরতি
হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 ভুটান 0। আপনি দেখছেন বাংলাদেশ ভার্সেস ভুটান ফিফা ফ্রেন্ডলি। 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। দেখাচ্ছে না হামজা চৌধুরী অনেক নতুনের মধ্যে যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে একের পর এক ইন্টারসেপশন এবং সেখান থেকে বল উইন করা, এবং উই হ্যাভ কিকড অফ ফর দ্য সেকেন্ড হাফ। সেকেন্ড হাফের শুরুতে বাংলাদেশেরও পরিবর্তন হয়েছে। শেখ মোরসালিন যিনি কিক অফটা করলেন তিনি নতুন মাঠে নেমেছেন, কার জায়গাতে সেটারও কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করছি। এবং সেখানেই আরো একটা ফাউল। ইব্রাহিমও মাঠে নেমেছেন, পরিবর্তন আসলে বেশ কটাই হয়েছে। ফাহমিদুল অবশ্য আছেন লেফট সাইডটাতে। ইব্রাহিম এবং যিনি নেমেছেন ভুটানের হয়ে তোপ দেন তিনি ফাউলটা করলেন। মুরসালিন অবশ্য এবার গোলের উৎস হতে চাইবেন। মুরসালিনের যে সেটআপটা ছিল সেখান থেকে হেডারের চেষ্টা ছিল, যদিও গোল কিক হচ্ছে। হামজা চৌধুরী, বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই এবং তাকে বদলি করা হয়েছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু 10 তারিখে ম্যাচ এবং তিনি একটা লম্বা ভ্রমণ শেষে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন। তার আগে একটা ব্যতিব্যস্ত সময় তাকে পার করতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডের হয়ে, যেখানে ওই দলটা শেষ পর্যন্ত প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের পরে বাংলাদেশে এসে তিনি প্র্যাকটিস করলেন 3 দিন এবং তারপর মাঠে নেমে গেলেন। ফার্স্ট হাফে গোলও করলেন এবং ওই প্রথম 45 মিনিটই ছিল তার জন্য। এই পরের 45 মিনিটে দেখা যাক বাংলাদেশ হামজাকে ছাড়া কি করে কোপ আপ করে। সাদ বল জিতে দিয়েছেন ফাহমিদুলকে, ওভারল্যাপ করে যাচ্ছিলেন, তবে তার আগে ফাহমিদুলের কাছ থেকে বল নিয়ে যাওয়া হয়েছে। থ্রো ইন পেয়ে যাচ্ছে বাংলাদেশ। ফাহমিদুল এখনো সেকেন্ড হাফে রয়েছেন, দ্যাট ইজ আ ক্লিয়ার ইন্টেনশন যে কাবরেরা তাকে আরো কিছু সময় দেখতে চান। লেফট উইং এ ফার্স্ট হাফে বেশ কিছু ক্লিনিক্যাল চান্সেস তিনি ক্রিয়েট করেছিলেন, সেই জায়গা থেকে তার সেকেন্ড হাফে দেখাটা এই দর্শকদের জন্য একটা ভালো ব্যাপার। পরিবর্তনের ভেতরে আরো একজন আছেন, মোহাম্মদ হৃদয়, নাম্বার 5। এই পরিবর্তনগুলো আমরা দেখছি, ইব্রাহিম, হৃদয় যারা নেমেছেন। সাদ, ফাহমিদুল, ভালো পাস ছিল তার জন্য, চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে। ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারতো, যদিও সেরকম উইন্ডো তার সামনে হয়তো খোলা ছিল না। তবে তার আগে ফাহমিদুলের এই টাচটা আপনি দেখতে চাইবেন, চমৎকারভাবে বলটা নিয়ে গেলেন, স্পেস তৈরি করলেন, এরপরে মোরসালিনের শট গোলকিপারের হাতে। ইয়েশি গেলকিনকে কাটিয়ে যে ক্রসটা করেছেন পড়েছে মোরসালিনের পায়ে, মোরসালিনের একটা টাচ নিয়ে গোলকিপারের বরাবর মেরেছেন। তবে ক্লিয়ার ইন্টেনশন, বাংলাদেশ এই হাফেও কোনো ধরনের ছাড় দিয়ে মোরসালিনের ক্যারিয়ারের গোল 5টা, যার 2টাই এসেছে ভুটানের এগেনস্টে 2023 সাফ এবং 2024 সালের। এবং বাংলাদেশ লম্বা সময় পরে একটা গোলও পেয়েছিল মোরসালিনের। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল, আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বা পায়ের শটে, গোলকিপারের কোনো সুযোগ নাই, বাংলাদেশের 2 গোলের লিড। এই ম্যাচে যেটারই অভাব ছিল সেটাই ঘুচিয়ে দিলেন, একটা ওপেন প্লে থেকে গোল, এবং সেটাও বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শট সোহেল রানা। এই মুহূর্তটা জাতীয় স্টেডিয়াম মনে রাখবে অনেক দিন ধরে, সোহেল রানাও মনে রাখবেন অনেক দিন ধরে। বাংলাদেশের দ্বিতীয় গোল ভুটানের এগেইনস্টে। যেভাবে পুরোপুরি ক্লিয়ার করা হয়নি ভুটানের, সেখান থেকে বল পেলেন সোহেল রানা, পাওয়ার পরেই বুঝেছিলেন কি করতে হবে। তার ফার্স্ট টাচটা তাকে যথেষ্ট হেল্প করেছে। এক পায়ে টাচ করলেন, অন্য পা দিয়ে শটটা করলেন, অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিলেন এবং সেটাই এনে দিল সোহেল রানাকে বাংলাদেশের হয়ে আজকের দিনে গোল। বেটার অ্যাঙ্গেল, এক্স্যাক্টলি একেবারে বটম কর্নারে, শেষ পর্যন্ত জালে ঠিকানা সোহেল রানার। ওই শটটা চাপে ছিলেন সোহেল রানা, তাকে নিয়ে
নানা কথাবার্তা হয়েছে দলে তার, যদিও সেই ম্যাচে তিনি আবাহনীর জার্সিতে এপ্রিল 25 উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল প্লে অফে করেছিলেন, যে গোলটার মাহাত্ম্য হয়তো আরও বেশি ছিল। বাংলাদেশ আরও একবার তৃতীয় গোলের খোঁজে, রাকিব গোলকিপারকে কাটিয়ে গেলেন, কিন্তু নিজের ভাগ্যকেও সম্ভবত ফাঁকি দিয়ে গেলেন। একটু হতাশ রাকিব, তবে অফসাইডে যেন না পড়তে হয় সেই চেষ্টাটা ছিল। একটু লেটলি স্টার্ট করেছিলেন, গোলকিপারকেও কাটালেন, ততক্ষণে বলটা চলে গেছে বাইলাইনের বাইরে। রাকিবের জন্য একটু আফসোস। রাকিব যে কাজটা করতে চেয়েছিলেন, একটা টাচ দিয়ে গোলকিপারকে টপকে এরপরে ফিরে গিয়ে আবার ওই বল তিনি জালে প্রবেশ বলের করাতে টাচটা চেয়েছিলেন। একটু রাকিবের জোরে হয়ে গেছে। সেকেন্ড হাফে প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি ভুটান খানিকটা আত্মবিশ্বাসী। বল নিয়ে আনাগোনা বেশি করছে বাংলাদেশের হাফে, এবার ফাঁকা কিন্তু একটা জায়গায় গোল দিতে হবে। এবং ভুটান। এই জায়গায় যদি কানেক্ট করতে পারতেন, সম্ভবত মিতুলের জন্য একটা কঠিন পরীক্ষা অপেক্ষায় ছিল। বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের গ্যাপ স্পেসগুলো খুঁজতে চাচ্ছে ভুটান, এবং একটা হেডারও হয়েছে, যদিও শেষ পর্যন্ত সেটা গেছে বাইরে। যেহেতু বাংলাদেশ 2 গোলের লিড পেয়ে গেছে, বাংলাদেশ আক্রমণ। কর্নার কিক, হেডারটা কে করবেন? সেকেন্ড বল, সেটা এসেছে বাংলাদেশের কাছে। সোহেল রানা অনেকটা নিচে নেমে এসে বলে কন্ট্রোলটা নিতে হয়েছে, এবং মিতুল মনে হয় পেনাল্টির বাইরে বের হওয়ার খুব একটা দরকার তার পরে নাই আজকের ম্যাচে। তবে সেট পিস থেকে বাংলাদেশের কৌশলটা দেখার চেষ্টা করছিলাম। বাংলাদেশের প্লেয়াররা বক্সের ঠিক ভেতরে প্রবেশ করে একটা লাইনের মতো, রেলগাড়ির মতো দাঁড়িয়েছিলেন এবং অপেক্ষায় ছিলেন যে ওখান থেকে বলটা যদি আসে তাহলে তারা গিয়ে সেখানে হেড করবে এবং পরে তারা রান নেবেন। বাংলাদেশ যে গোলটা প্রথমে পেয়েছে হামজা চৌধুরীর কাছ থেকে, হামজার স্টার্টিং পজিশনটাও সেরকম ছিল। সেট পিসের কথা এলে আর্সেনালের কথাটা একটু আনতে হয়। আর্সেনালকে আমরা অভিনব কায়দা অবলম্বন করতে দেখি সেট পিস থেকে। বাংলাদেশও সেই ধারায় বোধহয় কিছুটা আছে। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ এই সেট পিস নিয়ে প্রচুর কাজ করেন, যদিও সেট পিস এমন একটা বিষয় যেখান থেকে সফলতার হার হয়তো খুব কম মেলে, কিন্তু সেটা আপনাকে আলটিমেটলি একটা ম্যাচ জেতার দিকে অনেক বেশি এগিয়ে দেয়। মিডফিল্ড থেকেই মোরসালিন, উদ্দেশ্য তার রাকিব, এদিক ওদিক করছেন, কাকে খুঁজবেন? ভালো পাস, হৃদয় সেখানে জায়গা নিয়েছেন, হৃদয় খুঁজে পেয়েছেন ইব্রাহিমকে। হৃদয়, ফাহমিদুল, ক্রস, গোলকিপার মিস করে গেছেন। শেষমেশ বলটা ট্রিপে নিতে পেরেছেন ফাহমিদুল, ফাহমিদুলের দারুণ একটা থ্রু বল, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ক্রসটাও হয়েছে সাদের। সেকেন্ড বলটা কি বাংলাদেশ পাবে? লং রেঞ্জে ফর গ্রাউন্ডেড, বাইরে দিয়ে। এবার বাংলাদেশ সেই পরিবর্তন দুটো করাতে যাচ্ছে, হবে না যদি তিনি গোল করেন, কারণ হামজা চৌধুরী 24-এ দায়িত্ব নিয়েছেন। আলামিন বডি ফেক দিয়ে ঢুকে পড়েছিলেন, মোরসালিনের কাছে পরের সুযোগ, এবং তারপর আরও একটা ব্লক। বল ঘোরাফেরা করছে বক্সের ভেতরে, সেখান থেকেই শেষ পর্যন্ত তেনজিন নোরগু, অস্ট্রেলিয়ায় যিনি খেলেন, সেখানকার ফুটবলে, সেখানকার ক্লাব ফুটবলে ভুটান দলের কথা এলেই সেই চেঞ্চোর কথা আসে। ভুটানের রোনালদো যাকে বলা হয়, ভুটানের কিংবদন্তি ফুটবলার। একটা সময় বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলে গেছেন, এই স্টেডিয়ামেও তার খেলা হয়েছে। সেই শটটাই আমরা দেখছিলাম যেটা ব্লকড হয়েছিল। কোচকে ডাগ আউটের কোনায় দেখতে পাচ্ছেন। সেকেন্ড বলে আরো একবার সোহেল রানা, আরেকবার চেষ্টা করবেন কিনা তপুর। ওই জায়গা থেকে যদি এরকম ওভারহেড কিকে গোল করার মানে হতো, কি পুস্কাস করতো? অ্যাওয়ার্ড আমার মনে হয় দেওয়ার মতো একটা গোল বাংলাদেশেই দেখতে পারতো। জলাতান ইব্রাহিমোভিচ হয়ে যেতেন। একবার খানিকক্ষণ আগে ওই পাশের পোস্টে তিনি ট্রাই করেছিলেন, সেবার প্রপারলি কানেক্ট হয়নি, এবার কানেক্ট হয়েছিল। বাট ডিস্টেন্সটাও তো আসলে খেয়াল রাখতে হবে। ঠিক পেনাল্টি এরিয়ার সামনে জায়গায় তিনি ছিলেন, সেখান থেকেই অ্যাটেম্পটা করলেন। এবং সোহেল রানা মানে বডি মুভমেন্টটা ছিল তার অন পোস্টে, বাট তিনি সাপ্লাইটা দিয়ে দিলেন ব্যাক। পেয়ারটা এই মুহূর্তে আমরা দেখব, বাকি যে 23 মিনিট সময় রয়েছে। এবং এই দলে কিন্তু আপনি এর বাইরে আর সেন্টার ব্যাক খুঁজে পাবেন না। শান্তকে আপনি সেন্টার ব্যাক ধরতে পারেন, যদিও মোহামেডানের হয়ে তিনি আলাদা পজিশনে গোটা সিজন পার করেছেন, কিন্তু মূলত তিনি সেন্টার ব্যাক।
যদিও তারও অভিষেকটা আজ ঘটবে কিনা সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশ তৃতীয় গোলটা পেতে পারে এখান থেকে। ফাহিমের শটটা ভালো হয়নি। জায়গা পেয়েছিলেন এবং খুব টাইটলি তাকে কেউ মার্কও করছিলেন না, তো প্রপার পাওয়ার জেনারেট করতে পারেননি। রাইট সাইড থেকে যে বলটা আসলো, ফাহিম একটা টার্ন করলেন, বাইরে গেছে সেটা। বারবার রয়ে গেছে। এখন দুই ডিফেন্সের ঘাড় বরাবর খেলছেন, কিন্তু বল উইন করার ক্ষেত্রে সবসময় তিনি এগিয়ে থাকছেন। এবং এখানেও সেই আলামিন চলে গিয়েছিলেন। এখনো তার সামনে হয়তো সুযোগ আসতে পারে, গোলের জন্য ক্ষুধা তার অটুট আছে। সাদ এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, জানেন ওখানে কি করতে হবে। যখন টার্নটা নিয়েছিলেন বুঝেছিলেন আলামিন ছোঁয়াটা লাগাতে পারলেই গোলটা হয়তো পেতে পারতেন। ডান প্রান্ত থেকে সাদের ক্রসটার প্রশংসা করতে হয়। পেনাল্টির ভেতর যেহেতু মুভে ছিলেন আলামিন। ফ্রি কিক এবার বাংলাদেশের। মোরসালিন নাম্বার 7, তিনি নেবেন এটা। ক্যারিয়ারের 5 গোলের 2টাই মোরসালিনের ভুটানের এগেইনস্টে, এবং এবার প্রিমিয়ার লিগে 4টা গোল করেছেন। গ্রাউন্ডেড ফ্রি কিক, আবারও মোরসালিন। সাদ সোহেল রানা বল দিয়েছেন অপর ফ্ল্যাঙ্কে। সাদ, সামনে অপশন রয়েছে ফাহিম। ফাহিম প্রেসিংটা ঠেকিয়ে একটু পেছনে, কিন্তু প্রেসিংটাতে ব্যর্থ হলেন ধরে রাখতে। বল নিয়ে এগোচ্ছেন ভুটান, কিন্তু সেই ফাহিমই আটকে দিলেন। সেই জায়গায় যেন কোনো বড় ধরনের বিপদে বাংলাদেশকে না পড়তে হয়। ট্র্যাক ডাউন করে অনেকটা স্পেস কভার করতে হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে। রেঞ্জিন তিনি ঠিকঠাক ভাবে, ফাহিম যেহেতু তার বডি দিয়ে, এবং তার এই বসে থাকা আমাকে প্রায় সময় অনেক সময় মনে করিয়ে দেয় আর স্প্যানিশ ভদ্রলোকের কথা। হাভিয়ার কারবেরাকে দেখতে দেখতেই বাংলাদেশের গোলমাউথে প্রথম একটা দুর্দান্ত এফোর্ট ছিল ভুটানের। সেই ফ্রি কিকটা থেকে মিতুল মার্মা, এবার প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ক্লিন শিট যার কাছ থেকে এসেছে জাংপোর, সেই শটটাই তিনি আটকে দিয়েছেন। তবে এখন যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে স্টুডেন্ট থেকে, সেই আলোচনা আমরা পরে আসবো, কারণ মিতুল সতর্ক এবং বাংলাদেশ গোলটা প্রায় হজম করেই বসেছিল। ফ্রি হেডার, অনেকটুকু দূর থেকে ডাইভিং হেডার, এবং আনলাকি ইয়েশি গেলছেন যে তার গোলটা পাওয়া হয়নি। বাংলাদেশ অমার্জনীয় ভুল। জুনিয়র তপু তার পেছন দিয়ে যে ইয়াসি গেলছেন তিনি রান করে এই হেডারটা এত সহজে নিয়ে নেবেন সেটা হয়তো আন্দাজও করা যায়নি। এবং ভুটান একটা গোল পেলেই ম্যাচে ফিরবে, এটা মনে রাখা প্রয়োজন বাংলাদেশের। যেটা বাংলাদেশের জন্য খুব বেশি জরুরি, এই ম্যাচে ক্লিন শিটটা ধরে রাখা। জয়ের চেয়েও বোধ হয় কারো কারো জন্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং হাভিয়ার কাবরেরা নিঃসন্দেহে এই মোমেন্টটা টুকে রাখছেন, জানিয়ে তিনি আরেকটু পলিশ করার চেষ্টা করবেন তার দলকে। কারণ সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে, যদিও তাদের রিসেন্ট ফর্মটা খুব একটা আহামরি নয়, তারপরও একটা স্ট্রং কম্পিটিটর এই এশিয়ান কাপের কোয়ালিফায়ারে। এই গ্রুপটায় বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং ইন্ডিয়া। শর্ট কর্নারই নেবেন কিনা, সেখান থেকে ফিরেছেন, দিয়েছেন ফাহিমকে। ফাহিমের শট, হাত কুচিয়ে তিনি জানান দিলেন তিনি ওই জায়গায় তার কাজটা ঠিকঠাক করে যেতে পারেননি। ফাহিমের কোনটা উইক ফুট আর কোনটা স্ট্রং ফুট, মিতুল মার্মা প্রস্তুতি হয়তো বাকি সবার হলেও অন্তত পক্ষে মিতুলের হয়নি। অবশ্য সেটা নিয়ে মিতুলের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। কোনো গোলকিপার ম্যাচে নামার সময় চান না তার দিকে একের পর এক শট ধেয়ে আসুক। এবারে প্রিমিয়ার লিগে বেস্ট গোলকিপার ছিলেন আবাহনী লিমিটেডের এই মিতুল মার্মাই।
মোরসালিন, সেখান থেকে তপু, তাজ পাড়িয়েছেন সামনে, ইব্রাহিমের কাটব্যাক, সেটা আটকে গেছে। আলামিন এখনো হাল ছাড়ার পাত্র নন, বলটা কেড়েই নিয়েছেন আলামিন, জায়গা তৈরি করছেন, বলের সাপ্লাইটা দিয়েছেন ডায়াগোনালি সাদউদ্দিন। সাদের শট, বলটা রোল হচ্ছিল, তবে সেটা গেছে ন্যাশনাল স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে। সাদের অবশ্য স্ট্রং ফুট, রাইট ফুট, এবং যদিও তিনি এই ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলছেন, লেফট ব্যাক হিসেবে তিনি এর আগেও বহু ম্যাচ খেলেছেন, সেই পায়েই বক্সের ভেতরে ইব্রাহিমরা ঢুকছেন, মোরসালিনও আছেন। মোরসালিনের ঘুরে ফিরে হেডার, যেটা তিনি ইন্টেনশনালি করেননি, বরং ডিফেন্ডারের হেড তার মাথায় লেগে গেছে বাইরে। তবে এ পাশে দুশ্চিন্তার কিছু আছে কি বাংলাদেশের? লম্বা সময় সাদউদ্দিন খেলে গেছেন এই ম্যাচে এবং তার একটু টেক কেয়ার করা প্রয়োজন পড়ছে। ম্যাচের চলছে এবং মানে দুইজনেই অপারেট করেন, আপনি যদি অপারেটর জায়গাটা একই wing দেখেন দিয়ে। একই উইংয়ে হয়ে যায় তখন, যখন এটা ভাইস ভার্সা হয়ে যায়। সাদও প্রচুর ওভারল্যাপ করে, তাজের কাছ থেকেও আমরা সেই ওভারল্যাপিংটা দেখি। ম্যাচের সময় একেবারেই শেষের দিকে, শেষ মিনিটে চলে এসেছি আমরা। 2 মিনিট যোগ করা হয়েছিল ফার্স্ট হাফ শেষে, দেখা যাক ক মিনিট যোগ করা হয় 90 মিনিটস পেরিয়ে গেলে। একটা সান্ত্বনার গোলের খোঁজে ভুটান। পেমা বল নিয়ে গেছেন হৃদয়, আলামিন, ইব্রাহিম, ইব্রাহিম, গোলকিপারের সেভ, আরো একটা পাওয়ার ছিল। এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুলের সেই শটটার কথা চিন্তা করেন, গোলকিপার সেভ করলেন। ম্যাচের একেবারে শেষ দিকটায় ইব্রাহিমের এই অ্যাটেম্পট, বাংলাদেশের যে অ্যাটাকিং ইন্টেনশনটা ছিল এই ম্যাচে, এই সময়টাই যোগ করা হয়েছে। দর্শকরাও বোধহয় এই ম্যাচের ফল জেনে গেছেন, আর স্টেডিয়াম থেকে আগে ফিরতে পারলে একটু আগে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপে আছে হংকং, আছে সিঙ্গাপুর, আছে ইন্ডিয়া, যে হংকংকে 2023-এ হারিয়ে দিয়েছিল ভুটান। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অবশ্য অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ। এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য, সমিত সম বলছেন ঠিক আছে, চমৎকার। মিতুল মারমার জন্য পরীক্ষাটা এসেই গেল, একদম জিরো অ্যাঙ্গেলে মিতুল মারমার সেভটা এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক। সেই 360 টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, শটটা একদম জিরো অ্যাঙ্গেলে। জিংমে নামজেল, যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে, সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মিতুল মারমা ওয়াজ দেয়ার। মিতুল মারমা দ্য ওয়াল। মিতুল পুরো পরিস্থিতিটা খুব ভালো মতো জাজ করেছেন এবং চমৎকার সেভ, যেহেতু তাকে এই জায়গাটায় সেভটা করেছেন। ওয়ের ইনটু দ্য লাস্ট মিনিট। ফাহিম বলটা বিপজ্জনক জায়গায় যেতে দেননি রাইট ফ্ল্যাঙ্ক থেকে। গোলকিপার গেলশিন লঞ্চ করবেন, হয়তো না লঞ্চ করেননি, দিয়েছেন ডিফেন্ডারকে। এবং রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে। তবে সেই ম্যাচের আগের ক্ষণ গণনা, সেই গণনায় বাংলাদেশ পেল বড় স্বস্তি, বাংলাদেশ পেল নতুন প্রেরণা। ফার্স্ট হাফে হামজা চৌধুরীর হেডারে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে হামজার অভিষেকের গোল, জামাল ভুঁইয়ার অ্যাসিস্ট থেকে। এরপরে সেকেন্ড হাফে সোহেল রানার ওয়ান্ডার স্ট্রাইকে 2 গোলের লিড নেয় লাল সবুজরা। সেই ব্যবধানটা শেষ পর্যন্ত তেমনই থেকেছে। ম্যাচের শেষ দিকে গিয়ে মিতুল মারমা করেছেন দারুণ সেভ। জাতীয় স্টেডিয়ামে ফুল টাইম স্কোর লাইন, বাংলাদেশ 2, ভুটান 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.